বিকেলবেলা দেখো চলে এসেছি রাস্তায়। তো এটা আজকে নয়, কালকে ভিডিও। তো কালকে বিকেলবেলা রাস্তায় চলে এসেছিলাম, আর রাস্তায় এতটা ভিড়, মানে এপার ওপার হওয়া খুবই মুশকিল ব্যাপার। আর দেখো কুকুরগুলো কিভাবে ঘুরছে, মনে হচ্ছে কি কামড় দিতে আসে, এমনই অবস্থা কুকুরগুলোর। আর চারপাশের পরিবেশটা কি ভালো লাগছে না, এই সবুজ সবুজ চারপাশ খুব সুন্দর লাগছে। আর ওই যে রেল লাইন দেখছো সবাই বসে আছে, ওটা হলো আমার বাড়ির যাওয়ার রাস্তা। তো হলে আমরা এই রাস্তা দিয়েই যাই, তার কারণ এই রাস্তা দিয়ে আমাদের বাড়িতে যেতে 2 মিনিট সময় লাগে। তো কে আর অত ঘোরাফেরা করে। আর দেখো কচুরিপানাগুলো কি সুন্দর লাগছে। আর কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি নিরামিষ সবজি রান্না করছি বলতে কাটছি, তো সেই সবজি রান্না করেছি। আর এটা হলো সেই সবজি, রাস্তা থেকে চলে এসে এই সবজি বানিয়ে রেখেছিলাম, সেই সবজিটা একটু মুখে তুললাম। তারপর ছেলেকে বলছি, বাবা তুই খাবি। আর আমার ছেলে তো ঘিয়ের গন্ধ সহ্য করতে পারে না, তাই ঘি দেওয়া আছে, ও তো মুখেও তুললো না। আর খেতে এতটা টেস্টি হয়েছিল, কোনো কিছুই নেই মশলা, শুধু সিদ্ধ সবজি, তাও এত টেস্টি লেগেছিল, মানে কি বলবো, আর খুবই ভালো লেগেছিল। যাই হোক, তারপর দেখো আর একটা মজার জিনিস, সকালবেলা তো ছেলে আর বাবা মিলে গিয়ে মামার বাড়ি থেকে ভাত নিয়ে চলে এসছে। আবার বিকেলবেলা আমার দাদা চলে এসছে। কি নিয়ে এসছে? এই যে মিষ্টি আর আম। আর এই মিষ্টি আর আম কোথা থেকে এসছে জানো? সেই হায়দ্রাবাদ থেকে। হ্যাঁ, হায়দ্রাবাদ থেকে চলে এসলো এই যে এই খাবার, এই আম হচ্ছে হায়দ্রাবাদের আম, হলো আমার দিদির বাড়ি থেকে এসছে সেই আম। এখন আমি কেটে দেখাবো তোমাদের। কাটাটা আমি দেখাতে পারিনি, কিন্তু খেয়েছিলাম, এত মিষ্টি ছিল, মানে কি বলবো। আর আমটা এত ভালো। আমার দিদির বাড়ি এখানে ঘুঘুমারিতে, কিন্তু কর্মসূত্রে ওরা হায়দ্রাবাদে থাকে। তো সেই জন্য ওই হায়দ্রাবাদ থেকে আমার জামাইবাবু এসছে আর নিয়ে এসছে আম আর মিষ্টি, আমাদের বাড়িতে দিয়েছে। তো সেই আম আর মিষ্টি আমার মাও আমার বাড়িতে পাঠিয়ে দিল। আর আমার দিদি বলেছে যে 2টো আম বোনকেও দিও। তো যেহেতু আমার বাড়ি কাছাকাছি, তো সেই জন্য মা আমের সঙ্গে মিষ্টিও পাঠিয়ে দিয়েছে, যে মিষ্টিটাও খেয়ে নিস। তো দেখো আমগুলো কিন্তু অনেকটাই বড়, দুটো প্রায় 1 কেজি মতো হয়ে যাবে। তো আনার সঙ্গেই একটা কেটে খেয়ে ফেলা হয়েছে, সেটার ভিডিও করতে পারিনি, আর একটা পড়ে আছে। তো মিষ্টিগুলো খাওয়া হয়নি, তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এই যে দেখো বড় বড় রসগোল্লা। তো এই মিষ্টিগুলোও পাঠিয়েছে, আমার জামাইবাবু নিয়ে এসেছিলো। তো সেই মিষ্টিগুলো ছেলেকে 2টো খাওয়ালাম, ছেলে খেলো, ছেলের বলে ভীষণ ভালো লেগেছে, আর অনেকটাই বড় বড় ছিল। তারপরের দিন সকালবেলা চলে এলাম কাজবাজ নিয়ে। ঘুম থেকে উঠেই সবার প্রথম কাজ হলো ফুল তোলা। ফুলটা তুলে রাখলে অনেকটাই কাজ এগিয়ে যায়, তাই আমি আগে ফুলটা তুলে নিলাম। আর এখন না বর্ষার জন্য বাড়িতে ফুলও ফোটে না, আর গাছে যেন কি পোকা ধরেছে, সেই পোকার জন্য ফুলগুলো সব খেয়ে নিচ্ছে। ফুলের যে কুঁড়ি আসছে, সেই কুঁড়িটাই প্রথমে খেয়ে নিচ্ছে, কেন জানি না। লাল ফুলটা তো একদমই ফোটে না, আর এই ঝুমকো জবা আর সাদা ফুলটা দিয়েই আমার পুজো করতে হয়। তো হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলতে বলতে একটা ভালো কথা মনে পড়ে গেল। আজকে তো রোববার, কালকে হলো শ্রাবণ মাসের 2য় সোমবার। তো তোমরা কারা কারা যাচ্ছ শ্রাবণ মাসে জল ঢালতে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি তো এবছর জল ঢালতে যেতে পারবো না, তার কারণ আমাদের কালশোষ চলছে। তো সেজন্য আমরা কোথাও জল ঢালতে পারবো না। বাড়িতেই যে নিত্য পুজোটা করি আমাদের যে ঠাকুর ঘরে, সেই পুজোটাই একটু করতে পারবো, তাছাড়া অন্য কোথাও মন্দিরে যেতে পারবো না, ওখানেই যেতে পারবো না। তো সেই জন্য এবার আর আমার কোথাও জল ঢালা হবে না। গতবার গিয়েছিলাম আমাদের যে পাশাপাশি যে আছে ধুলো বাড়ি, সেখানে গিয়েছিলাম জল ঢালতে। তো আমার কিন্তু এই পুজো পার্বণ করতে জল ঢালতে ভীষণই ভালো লাগে। তো সেখানে গেছিলাম, জল ঢেলে এসেছি। তো এবার আর কোথাও যাওয়া হবে না, না হলে বানেশ্বর, জলপেশ, ধুলাবাড়ি এগুলোতে কিন্তু যাওয়া হয়। তো দেখো কথা বলতে বলতে ফুল তোলা শেষ, এখন আমি ঝাড়ু ঝাপটায় লেগে পড়বো। আর অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে, বেলা তখন 7টা বেজে গেছে। আমার একটু উঠতে লেট হয়ে গেছে, 7টা মানে অনেকটা বেলা। আর এই যে আমি কাজবাজ শুরু করে দিয়েছি জোর কদমে। আর উঠোনটা রোদ্রু উঠলে তো খুবই ভালো লাগে, উঠোনটাও শুকানো থাকে। আর ফুল গাছের তলগুলো কীরকম যেন স্যাঁতস্যাঁতে হয়ে আছে, তো সেই জায়গাগুলো কেমন হয়েছে, ভালো করে ঝাড়ু না দিলেও ভালো লাগে না। তো আর প্লাস্টিকটা তো এখনও উঠানো যাবে না, এখনও তো বৃষ্টি যায়নি, আরও প্রচুর বৃষ্টি আছে। তো সেই জন্য বৃষ্টিটা যাক, তারপর আমি প্লাস্টিকটা তুলবো। প্লাস্টিকটা তুলে তারপর লেপা পোছা করলে খুবই কিন্তু সুন্দর লাগে উঠোন। আর তোমরা যারা আমার ভিডিও দেখে থাকো, আমি তো ব্লগ কিছুদিন হলো ছাড়ছি, প্রায় 1 মাস হলো কন্টিনিউ ব্লগ ছাড়ছি। আর তার মাঝখানে ছেড়েছি, আবার কিন্তু বন্ধ করেছি। তার ব্লগ ছাড়ার 4-5 দিন পরে আমার শ্বশুরমশাই মারা গিয়েছিলো, তার কারণে আমি ব্লগ ছাড়তে পারিনি। প্রায় 20 দিন নাগাদ আমি ব্লগ কোনো ছাড়িনি। তো সেই জন্য আমার অনেকটাই গ্যাপ হয়ে গেছে, আর রিচ এঙ্গেজমেন্ট সবই ডাউন হয়ে গেছে। যখন একবার তোমরা ভিডিও ছাড়া শুরু করবে, তখন কিন্তু পরপর ভিডিও ছাড়তেই হয়, না হলে ভীষণ প্রবলেম হয়ে যায়, কোনো সময় চ্যানেল গ্লো করে না। তো সেই জন্য
আমার মাঝখানে ছাড়া বন্ধ হয়ে গেছিলো, তার জন্য চ্যানেলটা একদম বসে গেছে। আমার চ্যানেলটা কিন্তু অনেক দিন হলো খুলেছি, 2 বছর হলো খুলে রেখেছি, কিন্তু আমি কাজ করি না। তো কিছুদিন হলো 3 মাস যাবৎ আমি কাজ করছি, তো আমি এখনও সাকসেস হতে পারিনি। দেখা যাক কবে সাকসেস হই। তো আমার মতো তোমরা কেউ ভুল করো না, যদি চ্যানেল খোলো তাহলে মন স্থির করেই খুলবে যে হ্যাঁ আমরা কাজ করব, কাজ করার জন্যই চ্যানেল খুলবো। চ্যানেল খুলে তারপর কিছুদিন পর সেটাকে ফেলে রেখে তারপরে কাজ শুরু করবে, ওরকম করো না, তাহলে হয়তো সাকসেস হতে অনেকটাই সময় লেগে যাবে। তো আমার মতো ভুল কেউ করো না, মানুষ তো ঠেকেই শেখে, তো আমারও সেরকম হয়েছে, আমি জানতাম না। তো এখন দেখি এই চ্যানেলে ভিডিও দিতে দিতে একটা মানে জায়গার মতো হয়ে এসছে, তো সেই জন্য আমি এই চ্যানেলটাও ছাড়তে পারছি না ছাড়তে পারছি না এগোতে পারছি, তো সেরকম অবস্থা হয়ে গেছে। তো কী আর করা যাবে, যাক এটাতেই চলুক। সকাল থেকে কিন্তু প্রচুর ধকল গেল, তারপর একটু পুজো টুজো দিয়ে রান্না করে খাওয়া দাওয়া করে একটু বসেছি। তারপর দেখো বাকি রান্না ছিল, ডাল আর আলু সিদ্ধ করেছিলাম, সেটা দিয়ে সবাই খেয়ে নিয়েছি। তারপর আবারও চলে এলাম রান্নাঘরে, আর রান্নাঘরে এসে কিন্তু আমি রান্নাটা সব কমপ্লিটও করে নিয়েছি। এখানে চিচিঙ্গা ভাজা, ডাল আর হলো সয়াবিন আলুর তরকারি করেছি আজকে, এতটুকুনি। আর সকালে আলু সিদ্ধ করেছিলাম, ওটা তো সকালবেলায় শেষ হয়ে গেছে। এইটুকুনি রান্নাবান্না আজকে করে তারপর এখন আমি যাব আমার ঘরে। আর ঘরের যে দুরবস্থা হয়ে আছে কি বলবো, আর মানে যেদিন করে ওর বাবা থাকে সেদিন করে তো বেশি অবস্থাটা খারাপ হয়ে থাকে। আর এই যে সব জামা কাপড় ধুয়ে দিয়েছি, দেখো কত জামা কাপড় ধুয়ে দিয়েছি, আর বিছানার চাদরটা শুকিয়ে গেছে, তো সেই জন্য আর অন্য কিছু পাতবো না, এই বিছানার চাদরটাই পেতে দেবো। 2টো চাদর আছে, যে একটা তুলে রেখে একটা পেতে দেই, কিন্তু সকালবেলা যখন পাতা হয়নি তো থাক। আর এই যে দেখো এই সব জামা কাপড় ধুয়ে দেওয়া হয়েছে সকালবেলায়। তো সকালবেলার চাপটা আমার সবসময় বলি যে খুব প্রচুর থাকে, সেটা শুধু আমার নয়, অনেকেরই এরকম হয়, সকালবেলা প্রচুর চাপ থাকে, দুপুরবেলাটা ফাঁকা থাকে। আর রৌদ্রুটা এত সুন্দর উঠেছে কি বলবো, খুবই ভালো লাগছে। আর আমার বাড়ির সামনে যে বাগান আছে, রৌদ্রু উঠলে সেই বাগানটা খুব কাজে দেয়, কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে এতটাই অকেজো হয়ে যায়, মানে কি বলবো, এতটা স্যাঁতস্যাঁতে হয়, আর বসতেও ইচ্ছা করে না, দাঁড়াতেও ইচ্ছা করে না, গাছের জন্য একটুতেই নোংরা হয়ে যায়। কিন্তু এত সুন্দর রৌদ্র উঠেছে, আর যদি রৌদ্র উঠে এই বাগানটাতে যে এত ঠান্ডা, মানে কি বলবো, মানে বসে থেকে খুবই আরাম, খুবই ভালো লাগে। তো এখন একটু এখানে বসবো, এডিটিংয়ের ব্যাপার আছে, এডিটিংটা করে ভিডিওটা পোস্ট করব। আবার ছেলেকে স্নান করাতে হবে, তারপরে এই যে বিছানার চাদরটা গিয়ে বিছানায় পাতবো, তো অনেক কাজই বাকি আছে, তো ভিডিওটা দেখতে থাকো। এই যে এখন নিয়ে যাব বিছানার চাদরটা তুলে, এক্সট্রা চাদর যদিও আছে তো থাক, এটা যখন শুকিয়ে গেছে তো এটাই পেতে দেই। আর এই যে দেখো আমার সব থেকে নটখটে কৃষ্ণ ঠাকুর, গোপাল ঠাকুর, এই যে শুরু করে দিয়েছে। আমি এসেছি তো ওরও দুষ্টামা শুরু হয়ে গেছে, আর এই বিছানায় দুর্নি আর যত হাবি জাবি আছে সব বিছানার উপরে। আর ওর বাবা থাকলে তো বিছানার কোনো কথাই নেই, যত সেলাইয়ের জিনিস আছে সব ওখানেই তুলবে, আর সেটা স্বাভাবিক, ঘরে যদি জায়গা না থাকে আর কোথায় বা রাখবে, ওখানেই তো রাখবে। কী আর করবো, এইভাবেই কষ্ট করে দিন কাটাচ্ছে বন্ধুরা। আর এই যে ছেলে আমাকে হেল্প করছে, বলছে মা আমিও তোমাকে একটু হেল্প করে দেই, সব কিছু নামিয়ে দিল। দুষ্টামো করতে করতে কোনো সময় একটু ভালোও করে, মানে আমার সোনা বাবা খুবই ভালো। তারপর বিছানার চাদরটা আমি পেতে নেই। আর বাড়িতে আসার কথা গেস্ট, তো গেস্ট আসলে তো একটু তো ভালো করে ফিটফাট করে রাখতেই হয় ঘরটা, যতটুকু ফিটফাট তো থাকেই, তার থেকেও বেশি ফিটফাট করতে হয় যদি কেউ আসার কথা থাকে, তাই না? তো এই যে আমি বিছানার চাদরটা পেতে নিচ্ছি, আর এই চাদরটা কিন্তু আমার খুবই ভালো লাগে। এখন একটু কালারটা অন্যরকম হয়ে গেছে, কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল। আর এই চাদরটা জানো বন্ধুরা, এটা কিন্তু আমার বিয়ের গিফট, আজকে বিয়ে হওয়ার প্রায় 7.5 বছর চলছে, তো বিয়েতে আমি এটা গিফট পেয়েছি। আর চাদরটা খুবই ভালো ছিল, কে দিয়েছে জানি না সেই গিফটটা, অনেকে 7 বছর থেকে ব্যবহার তো করছি না, এই 2 বছর হলো ব্যবহার করছি। আর আগে তুলে রেখেছিলাম, কেউ আসলে বের করতাম, কিন্তু এখন আর সেটা করি না, এখন পেতেই দেই। আর এই যে দেখো ব্ল্যাঙ্কেটটা কার জন্য বলো তো বন্ধুরা, আমার ছেলের জন্য। একটু হালকা, এখন তো প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, যদি একটু বৃষ্টি পড়ে তাহলে ওর ব্ল্যাঙ্কেটটা লাগে, ও ব্ল্যাঙ্কেট গায়ে দেবে। তো সেই জন্য বিছানায় থাকতে থাকতে কেমন যেন একটা গন্ধ হয়ে গেছে, সেই জন্য ভাবলাম যে রোদ্রু তো করা উঠেছে, তাহলে রোদ্রে দিয়ে দিই, একটু শুকোলে গন্ধটা যদি যায়, তো সেই জন্য রোদ্রে দিয়ে দিলাম ব্ল্যাঙ্কেটটা। কেমন একটা ঘাম গন্ধ, আর শুকাক ভালো করে, শুকালে গন্ধটা নিশ্চয়ই যাবে, কেমন যেন একটা মানে বিশ্রী লাগে গন্ধটা, তো সেই জন্য ব্ল্যাঙ্কেটটা রোদ্রে দিয়ে দিলাম। এরপরে আমি ছেলেকে স্নান করিয়ে দেবো, মেলে দেই। নোংরা ভারে,
কম্বলটা মেলে দিলাম, একটু রৌদ্র পাক, তাহলে যদি গন্ধটা যায়, বিশ্রী একটা গন্ধ, ভাল লাগে না। এই বালিশের কভারটাও নিয়ে যাই, লাগাবো, শুকিয়ে গেছে। রোদটা উঠলে কিন্তু ভালোই লাগে, কিন্তু গরমটা সহ্য হয় না, এত গরম উঠেছে, মানে গরমে হাই পাই উঠে গেছে। এমনিতে এখন দেখো আমি ছেলেকে স্নান করাবো, তার জন্য হালকা গরম জলটা নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে ওকে স্নান করিয়ে দিব। তো স্নান করানো হয়ে গেলে একটু বসবো, এই রেস্ট, তারপরে আবার কাজ আছে, আবার খেতে দিতে হবে। তো সংসারের কাজ তো লেগেই থাকে, তার সঙ্গে তোমরাও আমার ভালো বন্ধু হয়ে গেছো দিন দিন। তো তোমাদেরকে সব কিছু না জানালে আমারও ভালো লাগে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নমস্কার। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।